বাংলাদেশ আজকে যে কাজ করেছে আপনারা শুনলে অবাক হবেন। মোদির ভারতকে একদম ভরে দিয়েছে। বিগত 16 বছর যে কাজ করতে পারে নাই, বিএনপি সরকার সেটা করে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবির পাশাপাশি আনসার বিটিপি মোতায়েন। আলহামদুলিল্লাহ, ভারতের বিএসএফ কে কঠোর অবস্থানে কঠোর নজরদারিতে রাখবে বাংলাদেশ বিজিবি ইনশাআল্লাহ। সাধারণ মানুষের এই ভয়ঙ্কর রুদ্ধরোষ এবং ধাওয়াকে পিছু করতে বাধ্য হয়েছে ভারতের দম্ভকারী সীমান্তরক্ষী বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের বজ্রকঠিন প্রতিরোধের মুখে বিএসএফ এর ভয়ঙ্কর পুশিন বা অবৈধ অনুপ্রবেশের মেগা অপচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। সাব্বাস, আমাদের বাংলার মাটি 1 ইঞ্চি আমরা ছাড় দেবো না। সবকিছু নিয়ে আমরা আপোষ করতে পারি, বাংলার মানচিত্র নিয়ে আমরা আপোষ করবো না। আমাদের সাহসিক দামার ছেলে ভিজিআর বাহিনী বিজিবি সর্বোচ্চ লেভেলে লড়াই করে যাচ্ছে ভারতের সাথে। ভারতকে শাস্তি করতে বাংলাদেশও মাস্টার প্ল্যান তৈরি করছে। বর্তমান আধুনিক বিশ্বে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম হচ্ছে ড্রোন। এবার বাংলাদেশ সেই ড্রোন কারখানায় তৈরি করছে তুরস্ক। বাংলাদেশকে যত সব আধুনিক সমরাস্ত্র আছে এগুলো বাংলাদেশকে দিতে চায় এবং বাংলাদেশ যাতে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় এ ব্যাপারে তুরস্ক কাজ করতে চায়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের $1.3 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য আছে, তাকে $2 বিলিয়ন উন্নতি করতে চায়। তবে কি বাংলাদেশের মাটিতে তুর্কি প্রযুক্তিতে ড্রোন, রকেট সিস্টেম কিংবা অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদনের পথ খুলতে যাচ্ছে? ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। 27,000 কোটি টাকার অস্ত্র ক্রয়, ভারতের কান্নাকাটির শুরু। জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? বিশ্ব কূটনীতিতে এখন আলোচনায় একটি নাম, মোহাম্মদ ইউনুস। নোবেল বিজয়ী এই আন্তর্জাতিক ব্যক্তিত্ব কি পৌঁছে যেতে পারবেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে? আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনাকে রুখে দিতে প্রধানমন্ত্রী এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের কারণে ভারত বাংলাদেশকে ভয় পেতে শুরু করেছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কাঁটাতারের বেড়া, হাতে অত্যাধুনিক প্রাণঘাতী অস্ত্র আর চোখে মুখে চরম দম্ভ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এটাই ছিল চিরচেনা রূপ। কিন্তু আজ সেই চেনা ছক সম্পূর্ণ উল্টে গেছে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বিএসএফ জওয়ানদের দিকে আজ কোনো সামরিক বাহিনী নয়, বরং সাধারণ বাঁশের লাঠি সোটা হাতে তেড়ে গেছে বাংলাদেশের সাধারণ এবং নিরস্ত্র গ্রামবাসীরা। সাধারণ মানুষের এই ভয়ঙ্কর রুদ্ধরোষ এবং ধাওয়া খেয়ে পিছু করতে বাধ্য হয়েছে ভারতের দম্ভকারী সীমান্তরক্ষী বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের বজ্রকঠিন প্রতিরোধের মুখে বিএসএফ এর ভয়ঙ্কর পুশিন বা অবৈধ অনুপ্রবেশের মেগা অপচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা আপনাদের জানাবো লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঠিক কি ঘটেছিল, কেন নিরস্ত্র গ্রামবাসীরা জীবনের মায়া ত্যাগ করে সশস্ত্র বিএসএফ কে ধাওয়া করেছিল এবং গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর চালানো মোট 8টি পুশিন চেষ্টার নেপথ্যে নয়া দিল্লির আসল ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট আসলে কি। ঘটনার সূত্রপাত হয় শনিবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ভারতের দাউকিমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা দিনের আলোতে অত্যন্ত সুকৌশলে কাঁটাতারের গেট খুলে দেয়। এরপর তারা প্রায় 35 বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করিয়ে দেয়। বিএসএফ মূলত একজন অসহায় মানুষকে তাদের নোংরা ভূ রাজনৈতিক খেলার ঢাল হিসেবে ব্যবহার করেছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় গ্রামবাসীরা দ্রুত 61 বিজিবি ব্যাটালিয়নকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে পুনরায় ভারতের শূন্য রেখার দিকে ফিরিয়ে দেয়। কিন্তু আসল উত্তেজনার পারদ চরমেই ওঠে ঠিক এরপরেই। বিজিবি ব্যক্তিটিকে ফেরত পাঠানোর পর বিএসএফ তাদের দম্ভের বশবর্তী হয়ে আবারও তাকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিএসএফ এর এই চরম ধৃষ্টতা দেখে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। যে সাধারণ গ্রামবাসীরা এতদিন বিএসএফ এর বন্দুকের নলের ভয়ে তটস্থ থাকতো, আজ তারা নিজেদের মাতৃভূমির মর্যাদা রক্ষায় জীবনের মায়া তুচ্ছ করে রুখে দাঁড়ায়। এলাকার শত শত মানুষের মুহূর্তের মধ্যে লাঠি সোটা ও বাঁশ হাতে সীমান্ত এলাকায় জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে সাধারণ জনতার এই ক্ষোভ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে তারা লাঠি সোটা হাতে সরাসরি কাঁটাতারের দিকে বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ধাওয়া দেয়। সাধারণ মানুষের এই ভয়ঙ্কর রুদ্র মূর্তি দেখে বিএসএফ জওয়ানরা রীতিমতো হতভম্ব হয়ে যায়
এবং পিছু হটতে বাধ্য হয়। যে কোনো মুহূর্তে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিতে পারত, কিন্তু বিজিবির সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে সাধারণ জনতাকে শান্ত করেন এবং সীমান্তে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে দেশের 1 ইঞ্চি মাটিতেও কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবির এই কঠোর অবস্থানের কারণে বিএসএফ শেষ পর্যন্ত পিছু হটে এবং ওই ব্যক্তিকে ভারতের ভেতরের শূন্যরেখা থেকে বেশ কিছু দূরে সরিয়ে নিতে বাধ্য হয়। কিন্তু দর্শক, শুধু লালমনিরহাটের পাটগ্রামেই নয়, বিএসএফ এর এই পুশিনের ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট গত 24 ঘন্টায় ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল নয়া দিল্লির এক সুপরিকল্পিত এবং সমন্বিত আগ্রাসন। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর মাধ্যমে পরিচালিত মোট 8টি পৃথক পুশিন প্রচেষ্টা অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করেছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 3 জন ব্যক্তি ভারত থেকে রাতের অন্ধকারে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির কঠোর বাধার মুখে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়। অন্যদিকে নওগাঁর কুমোরডাঙ্গা সীমান্তে বিএসএফ এর পাহারায় 17 জনের একটি বড় দলকে বাংলাদেশে প্রবেশ করানোর মেগা পুশিন মিশনও চরমভাবে ব্যর্থ করে দেয় বিজিবি। একই সময় লালমনিরহাট এবং তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তেও একাধিকবার পুশিনের প্রচেষ্টা রুখে দেওয়া হয়। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধান পাড়া সীমান্তে। সেখানে বিএসএফ অত্যন্ত সুকৌশলে 10 জন ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পর সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে জরুরি পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ গায়ের জোরে দাবি করতে থাকে যে ওই 10 জন ব্যক্তি বাংলাদেশি নাগরিক, কিন্তু বিজিবির কড়া চ্যালেঞ্জের মুখে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণ করার মতো বৈধ কাগজপত্র বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে চরমভাবে ব্যর্থ হয়। ফলে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি এবং বিএসএফ তাদের পুনরায় ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়। দর্শক, একটু গভীরভাবে ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে একটি ভয়ঙ্কর সমীকরণ সামনে চলে আসে। কেন হঠাৎ করে ভারত পুরো সীমান্ত জুড়ে একই দিনে এতগুলো পুশিনের প্রচেষ্টা চালালো? আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের বিদ্যমান সমঝোতা অনুযায়ী কোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে সীমান্ত পার হয় তবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করতে হয়। কিন্তু বিএসএফ সেই আইনি পথে না হেঁটে গায়ের জোরে কাঁটাতারের গেট খুলে দিয়ে জোরপূর্বক মানুষদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত বদলে যাওয়া বাংলাদেশের নতুন প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলার এক সুগভীর ভারতীয় কূটচাল। ভারত পরীক্ষা করে দেখতে চাইছে যে বাংলাদেশের বর্তমান সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা কতটা মজবুত এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ করার মানসিকতা কেমন। কিন্তু পাটগ্রামের সাধারণ মানুষের লাঠি হাতে ধাওয়া এবং বিজিবির জিরো টলারেন্স নীতি ভারতকে অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। বিজিবি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা উপেক্ষা করে কোনো ধরনের পুশিন বাংলাদেশের কাছে বিন্দুমাত্র গ্রহণযোগ্য নয়। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি এখন তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ বিন্দু পরিমাণ ছাড় না দিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। একদিকে যখন দেশের ভেতরে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনার লড়াই চলছে, তখন সীমান্তের এই নতুন উত্তেজনা নিঃসন্দেহে একটি বড় উদ্বেগের বিষয়। তবে দেশের সাধারণ মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির পাশে দাঁড়িয়ে বিএসএফ এর আগ্রাসন রুখে দিচ্ছে তা দেশের সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য এবং ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। ভারত যদি তাদের এই নোংরা পুশিন নীতি এবং মানসিক চাপ প্রয়োগের খেলা বন্ধ না করে তবে আগামী দিনে বাংলাদেশ ভারত সীমান্তে আরো বড় ধরনের রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দর্শক, সীমান্তে বিএসএফ এর এই পরিকল্পিত পুশিন অপচেষ্টা এবং এর বিপরীতে সাধারণ মানুষের লাঠি হাতে রুখে দাঁড়ানোর এই অভূতপূর্ব সাহসকে আপনি কিভাবে দেখছেন? এটিকে কেবলই ভারতের সাধারণ অনুপ্রবেশের চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুগভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? আপনারা সবাই জানেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি তুরস্কের যে গোয়েন্দা সংস্থা MIT তার সাবেক প্রধান, তিনি 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং বিমানবন্দরে তাকে গ্রহণ করার জন্য, তাকে রিসিভ করার জন্য উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এবং তাকে যেই সম্মানের সহিত বিমানবন্দরে গ্রহণ করা হলো এবং তারপরের দিন এনসিপি নেতা দেখা করলো, জামাতের আমির আজকে সন্ধ্যায় বৈঠক করলেন এবং চরম ফলপ্রসূ আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক চুক্তি হচ্ছে। তুরস্ক বাংলাদেশকে যত সব আধুনিক সমরাস্ত্র আছে এগুলো বাংলাদেশকে দিতে চায় এবং বাংলাদেশ যাতে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় এ ব্যাপারে তুরস্ক কাজ করতে চায়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের $1.3 বিলিয়ন ব্যবসা বাণিজ্য আছে, এটাকে $2 বিলিয়ন উন্নতি করতে চায় এবং তুরস্ক নারায়ণগঞ্জে একটি
সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে চায়। এই ড্রোন কারখানায় তুরস্ক বাংলাদেশের সস্তা শ্রমিক কাজে লাগিয়ে কম খরচ উৎপাদন করতে পারবে এবং সেখান থেকে বাংলাদেশও ড্রোনের একটা অংশ পাবে। এভাবে এই সামরিক ড্রোনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক আরো বিভিন্ন চুক্তি মুক্তি হবে। তারপরে বাংলাদেশ সরকার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে আপনারা আমাদের স্টুডেন্টদেরকে আরো বেশি বেশি করে বৃত্তি দেন, যাতে তারা স্কলারশিপ দেয়, তারা বিনা খরচে তুরস্কের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়। নিঃসন্দেহে এগুলো ভালো বিষয়। একটা কথা বলে যাবো, সেটা হচ্ছে যে আমরা যারা অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করি, বাংলাদেশে যে ভাইরা আছে অনেক কষ্ট করে ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানান, এবং সরকার বলেছিল যে 7.5% ট্যাক্স কাটবে, পরে এটা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু ডাচ বাংলা ব্যাংক এখনো কেটে চলেছে। এই ডাচ বাংলা ব্যাংক কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা থেকে 7.5% টাকা ট্যাক্স কেটে নিচ্ছে। এটা কিন্তু প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, কারণ এত কষ্ট করে ভিডিও বানায়, আমি জানি ভিডিও আনতে কত কষ্ট, এতে কয় টাকা আয় হয়, তাই না? এর উপরে যদি সরকার এই 7.5% ভাগ বসায়, এটাও তো এক ধরনের রেমিটেন্স। গরিবের পেটে লাথি মারেন না সরকার। তো যাই হোক, এই যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলো এবং যে বিরল সম্মানে ভূষিত হলো, এটার কিন্তু প্রয়োজন ছিল। এবং কষ্ট লাগে কি, বিএনপির কিছু ছাত্রী অ্যাক্টিভিস্ট আছে না, আপনারা হয়তো বলবেন যে ভাই ছাত্রী বলেন কেন? ছাত্রী বলি এই কারণে যে বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলা, এদেরকে কিন্তু বিএনপি গনেও না। বিএনপি কি নীতি নির্ধারণী কাজ করবে, কি ডিসিশন নিবে, বিএনপির প্রিন্সিপাল কি, এগুলো নিয়ে ওদের সঙ্গে কোনো আলোচনা করেও না। এবং বিএনপির ডিসিশন মেকারদের সঙ্গে ওদের বিন্দু মাত্র সম্পর্ক নাই। এর নাম বলবো না, ওই যে একটা করছে না বিকন, বাংলাদেশ সেন্ট্রিস্ট অ্যাক্টিভিস্ট নেশন, বিকন, এরকম অনেক কিছু একটা। তো ওরা আবার ওই যে আওয়ামী লীগের আমলে সিআরআই ছিল না, ওই সিআরআই এর আদলে এই বিকন করছে। সিআরআই যেমন আওয়ামী লীগের পক্ষে গুণগান করতো, প্রোপাগান্ডা চালাইতো, তারপরে আওয়ামী লীগের পক্ষে ভুয়া নিউজ ছড়াইতো, এই বিকন সেটা করতে চায়। এখন সিআরআই এর তো একটা ফান্ড ছিল, আওয়ামী লীগ থেকে ফান্ড পেত, অফিসও পাইছে। ওই যে বঙ্গবন্ধুর যে বাড়ি ধানমন্ডি 32 একটা 6 তলা বিল্ডিং আছে, ওইখানে তো অফিস ছিল। সিআরআই এর যে প্রধান তন্ময়, তাকে তিতাস গ্যাসের চেয়ারম্যান বানিয়ে দিছিল। কিন্তু এই বিএনপির এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলা, এদেরকে তো কেউ এদেরকে কেউ তো গণদলের কথা, এদেরকে বিএনপিও গনে না। ওরা করে কি, ওরা থুথু মাইরা পরে আবার নিজের থুথুই চেটে চেটে খায়। কিভাবে? যেমন দেখেন, এই যে বলল খলিলুর রহমান তিনি নাকি এই দেশের শত্রু, তিনি আমেরিকার দালাল, তিনি পাকিস্তানের দালাল, খলিলুর রহমান দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু, খলিলুর রহমানকে উপদেষ্টা পদ থেকে বাদ দিতে হবে, তো কথা। সেই খলিলুর রহমানকে এখন যখন তারেক রহমান করলো, তখন সেই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো আবার খলিলুর রহমানের প্রশংসা শুরু করলো। শুধু কি তাই, এই প্রশংসা কন্টিনিউ চলতেই আছে। যেমন ওই যে গত পরশুদিন জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলো, সব ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো গণহারে প্রশংসা শুরু করলো, যারা এই কয়েক মাস আগেই খলিলুর রহমানকে একদম এমন অকথ্য বাজে ভাষায় গালিগালাজ করতো, এখন একদম 360 ডিগ্রি ঘুরে গেল। তার মানে নিজের থুতু নিজে চেটে খেলো। আবার দেখলাম আজকে যখন এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলো বাংলাদেশে, তখন সবাই প্রশংসা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসছে, তারপরে খলিলুর রহমান সাহেব গেছে, শামা ওবায়দ গেছে, হুমায়ুন কবির গেছে, রিসিভ করছে, ভালো আলোচনা হয়েছে, অনেক চুক্তি হবে, আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন, আজকে রোহিঙ্গা ক্যাম্পে গেছেন, অনেক প্রশংসা। অথচ এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো তারা কি বলে না নির্বাচন লাগে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি তারা জামাতকে টাকা দেয়, এবং জামাতের পরিকল্পনায় তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি তারেক রহমানকে মেরে ফেলার পরিকল্পনা করতেছিল। বলছে কিনা? বলছে তো। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের কি বিশ্বাস হয় যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি কে বলবে তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য? এটা কোনো কথা বলেন তো আপনি? কিন্তু এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো এই সমস্ত কথা সেই সময় বলতো। আর হয়তো আওয়ামী লীগ না, বিএনপি জামাত 29 বছর ধরে একসঙ্গে পথ চলেছে। লন্ডনে আমরা কখনো বিএনপি জামাত আলাদা দেখিনি, যা বিএনপি তাই জামাত, যা জামাত তাই বিএনপি। সেই শফিকুর রহমান তুরস্কের গোয়েন্দা সংস্থাকে বলবে তারেক রহমানকে সরিয়ে দেওয়ার জন্য, এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো সেগুলো বলেছে। তুরস্কের চরম সমালোচনা, তুরস্ক জঙ্গি রাষ্ট্র, তুরস্ক খুব খারাপ। কারণ ভারত তুরস্ককে পছন্দ করে না। কারণ পাহেলগামে যখন একটা সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে দুইটা দেশ সরাসরি দুইটা দেশে সাপোর্ট করেছে। পৃথিবীর সব দেশ নিরপেক্ষ ছিল, কিন্তু দুইটা দেশ ভারত ও পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছে। ইসরায়েল সমর্থন করেছে ভারতকে, আর তুরস্ক সমর্থন করেছে পাকিস্তানকে। তুরস্ক বলেছে পাকিস্তান আমাদের ভাই। এই কথার পরে নরেন্দ্র মোদী খুব ক্ষিপ্ত, তারপরে বিজেপি ক্ষিপ্ত, ভারতের অনেক রাজনীতিবিদ ক্ষিপ্ত যে তুরস্ক আমাদের শত্রু রাষ্ট্র, আমরা এদেরকে শত্রু বলেই ভাববো, আমাদের ভারতীয়রা আর তুরস্কে যাবে না।
ওদের ট্যুরিজম শেষ হয়ে যাবে, কিন্তু ওরা জানে না যে তুরস্ক দেশটা আয়তনে প্রায় ভারতের সমান। এবং তুরস্কে যে কি পরিমাণ টুরিস্ট যায়, আমি নিজে 2 বার গেছি। আপনাকে বলে রাখি যে তুরস্কে প্রতি বছর যেই পরিমাণ টুরিস্ট যায়, ইন্ডিয়ানরা তার 1%ও না, অর্ধেক পার্সেন্টও না। সেই ভারতের লোকেরা তুরস্কেতে হলিডেতে গেল কি গেল না, এতে কি আসে যায়? কিছুই আসে যায় না। বরং তুরস্ক এই যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক ব্যবস্থাপনা, সামরিক টেকনোলজি, সমরাস্ত্র নির্মাণে তারা যে দক্ষ, সেটা আমাদেরকে তারা দিতে চায়। আমরা তাহলে কেন নেব না? আজকে এই ইন্ডিয়ান একটা ডিফেন্স একটা মিডিয়াতে পড়লাম যে তাদের একজন বলতেছে, তাদের একজন মেজর নাকি পদমর্যাদার বলতেছে যে কেন বাংলাদেশ পাকিস্তান থেকে এই যে F-17 বিমান কিনতেছে তা আমার বোধগম্য না। উনি আরো বললেন যে গত বছর যে অপারেশন সিন্দুর হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ, সেখানে তো পাকিস্তানের অনেক বিমান পতিত হয়েছিল, কাজে এগুলো তো কার্যকর না। পাকিস্তানের যে F-17, তারপরে চায়না থেকে যে C-10, এইসব বিমান তো কার্যকর না। অথচ গত বছর আমরা জানি যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভারতের 5টা বিমান বর্ধিত করেছে, যার ভিতরে 2টা ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল, যেটা ভারত কিনেছিল। এবং ওই ঘটনার পর রাফালের শেয়ার মার্কেট একদম পড়ে যায় এবং পাকিস্তানের যে F-17 এবং চীনের যে C-10 ব্যাপক হারে বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে কি এদের অবস্থা। এরা মানে দেখতে নারী চলন বাঁকা। এখন তারেক রহমানের পররাষ্ট্রনীতি কিন্তু খলিল রহমান নির্ধারণ করে, যেই খলিল রহমান ইউনূসের আমলের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতো। ইউনূসের আমলে কিন্তু তৌহিদ হোসেন ছিলেন নামমাত্র পররাষ্ট্রমন্ত্রী। যে তৌহিদ হোসেন কিন্তু বলেছেন যে তিনি একাধিকবার পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস তাকে পদত্যাগ করতে দেন নাই। তো সেই ইউনূস সরকারের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাই কিন্তু চলতেছে, শুধু একটু ডিফারেন্স হচ্ছে যে এই সরকার ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু হাসিনার মতো ভারতকে ছেড়ে দিতে রাজি না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।